আমি হলাম অঙ্কিত চৌধুরী। আমি ইউটিউবে নতুন, আমি তার জন্য পড়া বিষয়ক ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 6-এর ইতিহাস 6 নম্বর চ্যাপ্টার। আমি যেইগুলো হাইলাইট করছি সেগুলো তোমরা খুব ভালো করে একটু চোখ বুলিয়ে নিও এবং রিভিশন করে নিও। এগুলোই পরীক্ষায় আসতে পারে, তোমরা দেখে নাও আমি কোনগুলো হাইলাইট করছি। প্রথমে আমরা দেখে নেব, এরকম আছে তার 1900, এই যে এইটা যেরকম, তার স্তম্ভটি 1950 সালের 26শে জানুয়ারি জাতীয় প্রতীক হিসাবে উন্নীত হয়। এটি হলো অশোক স্তম্ভের কথা পড়েছি। অশোক স্তম্ভ, এই সময় অশোক স্তম্ভ সারনাথের জাদুঘরে রাখা ছিল। অশোক স্তম্ভ এটা শর্ট কোশ্চেনের মধ্যে আসতে পারে। তারপরে এটাও আসতে পারে, এই চক্রের বাঁ দিকে ষাঁড় ও ডান দিকে ঘোড়ার মূর্তি থাকে, দেখে নাও তোমরা একবার। তারপরে এটার মধ্যে আছে যে সাম্রাজ্য সম্রাট। সাম্রাজ্য কাকে বলে, সম্রাট কাকে বলে? সেই বড় শাসন হলো সাম্রাজ্য। কি শাসন? বড়, অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা তৈরি আছে, এই বড় শাসন এলাকাটাকে আমরা কি বলি? সাম্রাজ্য। তারপরে আমরা শুনে নেব সম্রাট অশোকের কথাই তো শুনেছি, তিনি একটি বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন। সম্রাট মানে বড় রাজা, যে রাজা অনেক জনগণ ও অঞ্চলের শাসক তিনি সম্রাট। এবং তবে যদি সম্রাট যদি মহিলা হন তাহলে তাকে বলা হয় সাম্রাজ্ঞী, আপনারা পড়েছেন। তারপরে আমি এর পরের পেজে চলে যাবো, এখান দিয়ে আর বেশি কিছু নেই। দ্বিতীয় পেজে এসে আমরা এটার মধ্যে দেখে নেব যে লেখা রয়েছে আলেকজান্ডারের প্রিয় ঘোড়া নাম বুকে ফেলেছে। এটা শর্ট কোশ্চেনে আসতেই পারে, হাইলাইটস করে দিলাম আমি। তারপরে আছে যে আলেকজান্ডার যদি দিতে পারে, আলেকজান্ডার কোন পর্বত পেরিয়ে ভারতবর্ষে ঢুকেছিল? সবাই লিখে দেবে হিন্দুকুশ পর্বত। যদি দিতে পারে পরীক্ষায়, গ্রিসের শাসক কে ছিল? লিখে দেবে। আলেকজান্ডার কোথায় শাসন করতো? গ্রিসের ম্যাসিডনে। তারপরে এখান থেকে আরেকটি কোশ্চেন আসতে পারে, আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেছিলেন? না, তোমরা লিখবো ব্যাবিলনে। তারপরে আর এখান থেকে সেরকম কিছু নেই। তারপরে আমরা চলে আসবো চন্দ্রগুপ্ত মৌর্যের কথায়। উপমহাদেশে আলেকজান্ডার অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দ রাজার। এটা দিতেই পারে, উপমহাদেশে আলেকজান্ডার অভিযানের সময় মগধের সাথে কারা ছিলেন? তোমরা সবাই চোখ বন্ধ করে লিখে দেবে নন্দ রাজারা। এরা যদিও প্রজাদের প্রিয় ছিল না, চাণক্য নামে এক পণ্ডিত নন্দ রাজাদের রোষের মুখে পড়ে, তাই এখান থেকে সেরকম নেই। তারপরে আর আমি ধননন্দ এটা দিতে পারে, শেষ নন্দ রাজাকে ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান। এইভাবে মগধের মৌর্যদের শাসন শুরু হয়। ওই অঞ্চলের শাসক আলেকজান্ডারের সভাপতির নাম কি? আলেকজান্ডারের সভাপতির নাম, এটা দেয় পরীক্ষা সবসময়। আলেকজান্ডারের সভাপতির নাম সেলুকাস নিকেটর। সবাই লিখে দেবে এটা চোখ বন্ধ করে। এখান থেকে সেরকম কোশ্চেন নেই, কিন্তু আরেকটা আছে, অস্ত্রশস্ত্র কার লেখা? কেউ কেউ বলে অস্ত্রশস্ত্র কৌটিল্য লেখা, কেউ কেউ বলে চাণক্য লেখা। তোমরা দুটোর মধ্যে একটা লিখবে, ম্যাডামরা ঠিক রাইট দিয়ে দেবে। এখানে আর কিছু নেই। তারপরে পরের পেজে চলে যাই। তোমরা তো সবাই জানো যে অশোক তো সারা জীবনে তার একটি মাত্র যুদ্ধ করেছিল, তার নাম কলিঙ্গ যুদ্ধ। দিয়ে দিলে কলিঙ্গ যুদ্ধ, অনেক মানুষ মারা গেছিল। তারপরে সে হিংসার জন্য পেরে সে দুঃখ পান। জানা যায় যে বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত। হ্যাঁ, এবার এটা দিতে পারে, বৌদ্ধ সন্ন্যাসী কোন বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? এটা দিতেই পারে। তারপরে এখান থেকে আরেকটা আসতে পারে যে তার সাম্রাজ্য বিস্তার কোথায় কোথায় ছিল? উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত ছড়িয়েছিল। তারপরে লিখবে পশ্চিমে কাথুয়া থেকে পূর্ব কলিঙ্গ সাম্রাজ্য ছিল। অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। এটা দিতেই পারে। সাম্রাজ্যের নানা দিক, এখানে সেরকম কিছু নেই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, যদি দিতে পারে মগধ না, সরি এটা দিতে হবে মৌর্যরা কীভাবে যাদের সাম্রাজ্য চালাতেন। তোমরা মৌর্যদের সাম্রাজ্য চালানোটা অনেকেই জানো, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখে নেবে। এখানে আছে হলো কী আছে আমি শর্ট করে বলে দিচ্ছি। এখানে আছে হলো মৌর্যদের সমাজ ব্যবস্থা এবং বিচার ব্যবস্থার ওপরে ছিল হলো সম্রাট।
তারপরে সম্রাটদের পরেই অবস্থান ছিল রাজকর্মচারী অমাত্যদের। তারপরে আমরা আছে যে যে মৌর্যরা কোনো যজ্ঞ করে তাদের অধিকার কায়েম করেনি। তারপরে পড়ব যে তারপরে তাদের অনেক সেনাবাহিনী ছিল, মৌর্যদের অনেক সেনাবাহিনী ছিল। এগুলোই আছে এখান থেকে। মৌর্য অশোক, আবার অশোকের কথা চলে এসছে, কিন্তু অশোক নিজেকে মগধীরাজ বলে ঘোষণা করেছে, এটা দিতেই পারে। মগধীরাজ ঘোষণা কে করেছে? এবার এটা মেগাস্তিনিস। তোমরা তো সবাই জানো যে ইন্ডিকা বইয়ের লেখক মেগাস্তিনিস। এখান থেকে সেরকম কিছু আমি খুঁজে পাচ্ছি না, এখানেও সেরকম কিছু নেই। এখানে আছে হলো কর ব্যবস্থাটা পরীক্ষায় অনেক সময় দেয়, আমি তাও ছোট করে বলে দিচ্ছি। রাজস্বের বেশি ভাগই আসল কৃষি থেকে আসতো। কৃষি তার ফসলের 6/1 দিয়ে দিতে রাজস্ব যাবে বলিও ভাগ নামে এই দুই কর ওই রাজস্ব হিসেবে মৌর্য আমলে চালু ছিল। তবে সম্রাট চাইলে কর ছাড় দিতে পারতেন। গৌতম বুদ্ধ জন্মস্থান লুম্বিনী গ্রামে সম্রাট অশোক বলিকর ছাড় দিয়েছিলেন। ছোট দিতে পারে। মৌর্যদের শাসন জেলা শাসনকে আহার বলা হতো। উত্তর ভারতে ব্যবহার করা হতো পালি ভাষা এবং দক্ষিণ ভারতে প্রাকৃত ভাষা। এখান থেকে এটাই আছে। তারপরে আমাদের অশোকের ধর্ম টিকাটা আসতেই পারে পরীক্ষার সময়, আপনারা এটা দেখে যাবেন পরীক্ষার সময়। অশোকের ধর্ম মানে হলো, আমি ছোট্ট করে বলে দিচ্ছি। অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের পরে তিনি আর কোনো যুদ্ধ করেননি। সেই যুদ্ধে অনেক মানুষ মারা গেছিল, অনেক মানুষ মারা গেছিল। সেইটাতে তার খুব কষ্ট হয়েছিল। তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, উপগুপ্তের কাছ থেকে তিনি দীক্ষা নেন। তারপরে অশোকের ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের কোনো মিল ছিল না, সেখানে অষ্টাঙ্গিক মার্গের কোনো কথা ছিল না। অশোক তার কিছু সাম্রাজ্য চালানোর জন্য কিন্তু নতুন নিয়ম শুরু করে যে এক প্রাণী অন্য প্রাণী খাদ্য হতে পারে না, মিথ্যে কথা বলা যাবে না, গুরুজনদের সম্মান করে চলতে হবে। তারপরে এইগুলোই আছে এখান থেকে, এগুলো লিখে দেবে তোমরা। তারপরে এবার অন্য পেজে যাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যে এই কোশ্চেনটা যে বৃহদ্রাজকে সরিয়ে কে সম্রাট হন? পুষ্যমিত্র শুঙ্গ। তারপরে আমরা পড়েছি যে মৌর্যদের পরে শাসন হয়েছিল শুঙ্গদের দুটো রাজ্য হলো পুষ্যমিত্র শুঙ্গ আর অগ্নিমিত্র শুঙ্গ। তারপরে শুঙ্গদের শাসনের পরে কান্যরা শাসন শুরু হয়েছিল, কান্যদের। তারপরে এখানে সেরকম কিছু নেই, তবে এখান দিয়ে আছে হলো কুষাণ কারা। কুষাণ ওই গোষ্ঠীর একটি শাখা হলো কুইশুয়াং। আবার এই পেজে কিছু নেই, তবে এই পেজ দিয়ে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার প্রথম কৃতিত্ব ছিল কুজুল কোৎফিসেস। তার ছেলে ভীম কোৎফিসেস প্রথম উপমহাদেশে সোনার মুদ্রা চালু করে। তারপরে আমরা আসি যে কনিষ্ক ছিল কুষাণের সেরা রাজা। 78 খ্রিস্টাব্দে শাসক হন তিনি। তারপরে এখান থেকে আছে কলিঙ্গরাজ খারবেল, হাতিগুম্বা শিলালেখ। এটা বেশি ইম্পর্টেন্ট নেই, এখান দিয়ে আর বেশি কিছু নেই। এখান দিয়ে আছে হলো এই যে সাতবাহন বংশের প্রথম শাসক শিমুক। এটা দিতেই পারে, সাতবাহন রাজ্যের প্রথম শাসককে। তবে আছে সাতবাহন ক্ষমতা ফিরে এসেছিল গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে, দিতেই পারে। তার আমলে নাসিক ও কাল্যলেখ থেকে তার রাজ্য বিস্তারের কথা জানা যায়। মহাক্ষত্রপ উপাধি কে নিয়েছিলেন জানেন আপনারা? রুদ্রদামন নিয়েছিলেন। জুনাগড় শিলালেখতে তার কৃতিত্ব সম্পর্কে জানা যায়। এখান দিয়ে সাতবাহন, এখান দিয়ে আছে ভীম কোৎফিসেস বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন, আর কনিষ্ক উপাধি নিয়েছিলেন মগধরাজ, রাজাধিরাজ, দেবপুত্র শাহী। এখান থেকে আর কিছু নেই। আর এই যে কুষাণরা নিজেদের মনে করতেন যে ভগবান, তাই তারা দেবকুল প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে কোনো
মন্দিরের মতোই দেবকুল, সেখানে কুষাণদের মূর্তি রাখা হতো। তারপরে আমরা পড়েছি সেই প্রদেশ, তারপরে কুষাণদের প্রদেশগুলোকে বলা, প্রদেশের শাসকগুলোকে বলা হতো ক্ষত্রপ। আর এখানে সেরকম কিছু নেই। এখানে আছে যে এলাহাবাদ প্রশস্তির লেখক কে? এলাহাবাদ প্রশস্তির লেখক হলো হরিশ সে, আর তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তারপর আমরা জানি যে কি গুপ্ত আমলে কে হুন আক্রমণ আটকেছিলেন? স্কন্দগুপ্ত। এখানকার কিছু নেই, এগুলো সেরকম কিছু নেই। এইখানে চলে আসি আমরা। এইখানে এই যে গুপ্ত সাম্রাজ্যের বেশ কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল, প্রদেশগুলিকে বলা হতো ভুক্তি, যেমন মগধ ভুক্তি। তারপরে আমরা পড়েছি যে পট্ট বা আহার কাকে বলে? বাকাটক শাসনে বিষয় শব্দের বদলে সেনা, মানে বিষয় শব্দের বদলে জেলা অঞ্চলগুলোকে বলা হতো পট্ট বা আহার। আপনারা জানেন হর্ষবর্ধন কোন বংশের শাসক ছিলেন? পুষ্যবতী বংশের। এটা পরীক্ষায় আসে, আর এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আইহোল প্রদর্শীর লেখককে এবং তিনি কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি এবং তিনি রবিচিত্র, সেই আইহোল প্রদর্শীর লেখক। এখান থেকে আর কিছু নেই, লাস্টে চলে যায়। এখানে একটাই আছে, সিউকি গ্রন্থ কে লিখেছে? সবাই জানিস সুয়াংজাং। এখানেই আমার ভিডিও।